সরকারি চাকরিতে ঠিক কিভাবে নিয়োগ হয়, কে কোন পদ পাবে, তার কি কোনো নির্দিষ্ট জাদুকরী ফর্মুলা আছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি সেই জটিল ফ্রেমওয়ার্ক বা কাঠামোর একেবারে গভীরে প্রবেশ করি, যা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির বণ্টনকে নিয়ন্ত্রণ করে। একদম অঙ্কের মতো নিখুঁত এই আইনি কাঠামোটি কিভাবে কাজ করে, আজ আমরা সেটাই ডিকোড করব। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রকাশিত এই অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশনটি আসলে একটা দারুণ গাণিতিক সমীকরণ। সমাজের বিভিন্ন আর্থসামাজিক গোষ্ঠীর মধ্যে সরকারি চাকরি যাতে একেবারে ন্যায্যভাবে এবং সমানুপাতিক হারে বণ্টিত হয়, এই বিজ্ঞপ্তি সেটাই আইনত নিশ্চিত করে। এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ সরকারি নির্দেশিকা নয়, বলতে পারেন একটা মাস্টার ফর্মুলা। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা এই বিশ্লেষণটিকে 5টি ধাপে ভাগ করেছি। 1. মডেল 100 পয়েন্ট রোস্টার। 2. চাকরির ক্যাটাগরি বিশ্লেষণ। 3. রোস্টারের অভ্যন্তরীণ প্রক্রিয়া। 4. বিশেষ নিয়ম ও ব্যতিক্রম। এবং 5. সুরক্ষার রক্ষা কবচ। প্রথমে আসা যাক মূল বিষয়। 1 নম্বর, মডেল 100 পয়েন্ট রোস্টার। এই 100 পয়েন্ট রোস্টারকে কোনো সাধারণ স্থির তালিকা হিসেবে ভাবলে কিন্তু একদম ভুল হবে, বরং একে 100টা আসনের একটা ঘূর্ণায়মান দরজা বা রিভলভিং ডোর হিসেবে কল্পনা করা যেতে পারে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যখনই কোনো দপ্তরে একটা নতুন শূন্যপদ তৈরি হয়, সেটি স্বয়ংক্রিয়ভাবে এই চক্রের ঠিক পরের খালি আসনটিতে গিয়ে বসে যায়। ফলে কে কোন পদ পাবে তা নিয়ে কোনো ব্যক্তিগত পছন্দ বা পক্ষপাতিত্বের জায়গাই থাকে না। পুরো ব্যাপারটাই একদম সিস্টেমেটিক। এবার 2 নম্বর ধাপ, চাকরির ক্যাটাগরি বিশ্লেষণ। বিজ্ঞপ্তির ভেতরে ইসি বা এক্সেম্পটেড ক্যাটাগরি শব্দটি বারবার ঘুরে ফিরে এসছে। এর মানে হল সেই সব প্রার্থী যাদের ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান পরিদপ্তরের অধীনে থাকা একটা বিশেষ এমপ্লয়মেন্ট সেল থেকে বেছে নেওয়া হয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার পরিষ্কার করে রাখা ভালো, এর মধ্যে কিন্তু ডেথ ইন হার্নেস বা অনুকম্পামূলক নিয়োগগুলো পড়ে না, ওটা সম্পূর্ণ আলাদা একটা সেল। এরপর রয়েছে ইডব্লিউএস, যার পুরো নাম ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ সমাজের আর্থিকভাবে দুর্বল অংশ। সাম্প্রতিক সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি হয়ে দাঁড়িয়েছে এবং এই 100 পয়েন্ট রোস্টারে তাদের জন্য নির্দিষ্ট পয়েন্ট বরাদ্দ করা রয়েছে। আর সবশেষে রয়েছে পিডব্লিউবি, মানে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিজ বা নির্দিষ্ট মাত্রার প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি। 2016 সালের রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্টের আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই এই ক্যাটাগরিটি তৈরি করা হয়েছে। চলুন 3 নম্বর ধাপে যাই, রোস্টারের অভ্যন্তরীণ প্রক্রিয়া। প্রথম 5টি শূন্য পদের তালিকাটি একটু খেয়াল করলেই রোস্টারের ভারসাম্য বজায় রাখার এই নিখুঁত প্যাটার্নটা দারুণভাবে বোঝা যায়। ভেবে দেখুন, প্রথম পদটি যাচ্ছে তফসিলি জাতি বা এসসিদের জন্য, ঠিক তার পরেরটি অর্থাৎ দ্বিতীয়টি অসংরক্ষিত, এরপর তৃতীয়টি এক্সেম্পটেড ক্যাটাগরিভুক্ত ইডব্লিউএসদের জন্য, চতুর্থটি তফসিলি উপজাতি বা এসটি এবং পঞ্চমটি আবারও অসংরক্ষিত, তবে এবার তা গ্রুপ ডি পদের প্রাক্তন সেনাকর্মীদের জন্য। সংরক্ষিত এবং অসংরক্ষিত পয়েন্টগুলোর মধ্যে এই যে একটা চমৎকার ব্যালেন্স, এটা সত্যিই দেখার মতো। আর এটাই পুরো সিস্টেমের বিশালত্বকে আমাদের সামনে তুলে ধরে। তালিকাটা যখন 6 নম্বর পয়েন্ট থেকে শুরু করে 49 নম্বর পয়েন্ট পর্যন্ত এগোয়, তখন দেখা যায় এই কঠোর গাণিতিক বণ্টন ব্যবস্থা কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই একদম ঘড়ির কাঁটার মতো চলতে থাকে। প্রতিটি পদের পাশে তার জন্য নির্দিষ্ট ক্যাটাগরি একেবারে চিরস্থায়ীভাবে সেট করে দেওয়া আছে। এবার 4 নম্বর ধাপ, বিশেষ নিয়ম ও ব্যতিক্রম। সাধারণ নিয়মের বাইরে এই কাঠামোতে ব্যতিক্রমগুলোকেও অত্যন্ত স্পষ্টভাবে জায়গা দেওয়া হয়েছে। যেমন ধরুন, পিডব্লিউডি প্রার্থীদের জন্য পুরো 100 পয়েন্ট রোস্টারে 4টি সাধারণ বা জেনেরিক পয়েন্ট বরাদ্দ আছে। অন্যদিকে প্রাক্তন সেনা কর্মীদের জন্য নির্দিষ্ট পদ অনুযায়ী এন্ট্রি পয়েন্ট রয়েছে। আর সবচেয়ে নজরকাড়া বিষয় হল, মেধাবী খেলোয়াড়দের জন্য রোস্টারের একেবারে নির্দিষ্ট 2টি বিন্দু অর্থাৎ 33 এবং 66 নম্বর পয়েন্টটিকে একদম আলাদা করে পিন পয়েন্ট করে সংরক্ষিত রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্টগুলোর মধ্যে একটি হল এই 7% নিয়ম। সরাসরি নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি প্রার্থীদের জন্য ঠিক 7% শূন্যপদ স্পষ্টভাবে সংরক্ষিত রাখা হয়েছে, যা এই রোস্টারের বিভিন্ন পয়েন্টে খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে। এবং শেষ ধাপ 5 নম্বর, সুরক্ষার রক্ষা কবচ বা ফেল সেফ। এখন একটা অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতেই পারে। ধরা যাক কোনো একটা শূন্যপদ তৈরি হলো, যা হয়তো কোনো এক্সেম্পটেড ক্যাটাগরি বা ইসি প্রার্থীর জন্য সংরক্ষিত, কিন্তু মুশকিল হলো সেই পদের জন্য যোগ্য কোনো প্রার্থী পাওয়া গেল না। তখন আসলে কি হবে? পদটা কি অনন্তকাল ফাঁকা পড়ে থাকবে?
ঠিক এখানেই একটা চমৎকার আইনি ওয়াটারফল ইফেক্ট বা ধাপে ধাপে সমাধানের প্রক্রিয়া জাদুকরীভাবে কাজ করে। নিয়ম হল, যদি কোনো সংরক্ষিত গোষ্ঠীর যোগ্য ইসি প্রার্থী না পাওয়া যায়, তবে সেই আসনটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক সেই একই সংরক্ষিত গোষ্ঠীর একজন সাধারণ বা নন ইসি প্রার্থীর কাছে চলে যাবে। সোজা কথায়, ক্যাটাগরিটি সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকছে, আসনটি কোনোভাবেই অন্য কোনো সম্প্রদায়ের কাছে হাতছাড়া হচ্ছে না। নথির ৮ এবং ৯ নম্বর ধারাটি এই পুরো মেকানিজমটাকে অফিসিয়ালি আইনি রূপ দেয়। এর মূল লক্ষ্যটাই হল এটা গ্যারান্টি দেওয়া যে সংরক্ষণের বর্তমান শতকরা হার কোনো পরিস্থিতিতেই যেন এক চুলো না কমে। এই নিয়মটা সংরক্ষণের অধিকারকে গাণিতিকভাবে একদম নিশ্ছিদ্রভাবে সুরক্ষিত রাখে। নথির এই নির্দেশক নীতিটি আমাদের জন্য একটা অত্যন্ত শক্তিশালী ভাবনার খোরাক রেখে যায়। এই 100 পয়েন্ট রোস্টারের চূড়ান্ত গাণিতিক কঠোরতা এবং নিরপেক্ষতা দিন শেষে কিভাবে আমাদের জনপ্রশাসনের বৃহত্তর কাঠামোকে আকার দিচ্ছে, কিভাবে এটি বৈচিত্র্য আর ন্যায্যতার মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছে, এটা সত্যি এমন একটা বিষয় যা নিয়ে আমাদের আরও গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।